আসসালামু আলাইকুম। কৃষি গল্প থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম। আজকে আপনাদেরকে সেই 90-এর দশকের 80-র দশকে আমাদের কুমিল্লা, চাঁদপুর, তারপর শরীয়তপুর, মুন্সিগঞ্জ ওই অঞ্চলগুলোতে যে ধরনের আবাদ হতো সেই ধরনের আবাদগুলো এই 2025 সালে এসে দেখাবো। আর এই লোকেশন হলো রাজশাহীর বাঘা উপজেলায়। এখানে তারা এখনও সেই আগেকার কৃষির যে নানা ধরনের আমাদের স্থানীয় যে জাতগুলো সেই জাতগুলোর আবাদ বা চাষ পদ্ধতি এখনও তারা ধরে রাখছে। একটা ছোট্ট জায়গায় আমি দেখলাম যে সব ধরনের আবাদ, মানে ছোট্ট জায়গা বলতে এখানে এই মাঠটা মোটামুটি ছোট, চারপাশে আমের বাগান এবং গ্রামের নারীরা, মহিলারা তারা শাক তুলতেছে এই আমাদের নানা ধরনের সবজির বাগানে। তো আসেন একে একে আপনাদেরকে পরিচিত করাই। আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার এইজের যে বন্ধুরা আছেন বা তার আগে যেই বন্ধু এবং ভাইরা আছেন, এটা হলো আমাদের ভাষা আমরা বলি মটর। মটর আপনারা সম্ভবত আধুনিকে আইসা ডাবলি বা কি নাম দিছেন, এটা মটর শাক এবং চমৎকার মটরের ফুল। আমি গত 20 বছর আমার চাঁদপুর বা কুমিল্লায় মটরের আবাদ দেখি না। তো এর পাশেই খুব চমৎকার করে জমিতে সেচ দেওয়ার জন্য একটা চ্যানেল রাখছে তারা, একটা খালের মতন। এই খাল থেকে পানি তুলে সম্ভবত জমিতে সেচ কাজ করে। পাশে হলো রসুন, এই জমিটাতে তারা রসুন বুনছে এবং সকালবেলায় সম্ভবত আজকেই রসুনের জমিতে তারা ছাই ছিটিয়ে দিছে। ছাই ছিটানো কিন্তু একটা আমাদের কৃষির সনাতন একটা পদ্ধতি এবং একটা প্রাকৃতিক পদ্ধতি। এই যুগে আইসা প্রতি আবাদে প্রতি জমিতে স্প্রে করা হয়, কেমিক্যাল স্প্রে বা কীটনাশক স্প্রে, কিন্তু ওই জায়গায় তারা দেখেন জমিতে ছাই ছিটিয়ে দিছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা রসুনের জমি। রসুনের পাশে আছে গোলালুর জমিতে একই কাজ করছে, ছাই ছিটিয়ে দিছে। ছাই ছিটিয়ে দিলে সাধারণত কিছু পোকা আছে যেগুলো আক্রমণ করতে পারে না। এর পাশেই এই জিনিসটা আবার আমাদের এখানে আমাদের চাঁদপুর কুমিল্লা অঞ্চলে দেখিনি। তারা এটাকে বলে হরকলাই। এটাও ডাল জাতীয় একটা আবাদ, ডাল জাতীয় একটা ফসল। তো হরকলাইয়ের ফুল আসা শুরু হয়েছে। আমি প্রথমে মনে করছিলাম বাদাম করে, তারা বলল যে না, এটা বাদাম না, এটা কলাইয়ের মতন হয়। এই যে ফুল আসা শুরু হয়েছে, এই যে ফুল। তো এটাকে তারা হরকলাই বলে। ডাল জাতীয়, কালো কালো ডালের মতন হয়, একটু কিডনি সাইজ, কিডনির মতন দেখতে, আকৃতিটা বা সাইজটা কিডনির মতো দেখতে। কিডনি বিন, আমি কিডনি বিন করছি, ফ্রেঞ্চ বিন বলে ওইটাকে, আমার খামারে করছিলাম। ওটা লাল হয় ভিতরে, ঠিক কিডনির মতন, খুবই চমৎকার দেখতে। আর এটাকে তারা বলে হরকলাই। কিডনি যেটা ফ্রেঞ্চ বিনের বৈশিষ্ট্য হলো যে সিম গাছের মতন পাতাগুলো এবং একটু লম্বা লম্বা হয়, 5টা 7টা করে বীজ হয়। তো হরকলাইটা একটু ব্যতিক্রম। এই হরকলাইয়ের ভিতরে একটা ফলে কয়টা বীজ হয়, কয়টা দানা হয়? 5-6টা হয়। এটা তো 5-6টা নাকি হয়, তবে ফলটা কালো। আর ফ্রেঞ্চ বিনের ফল হলো লাল, একেবারে কিডনির মতো দেখতে। না, তোদেরকে দেখায় না। এর পাশেই হলো পেঁয়াজের 2 ধরনের আবাদ হয় এই দেশে। একটা হলো পেঁয়াজের ওরা বলে ড্যামা, মানে আগের পেঁয়াজ, মানে দেশি যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা কেটে শিকড়ের অংশটা লাগায়, যেটা 45 দিনে ফল দেয়। তো ওইটা একটা আবাদ। ওইটা তোলার পরে তারা পেঁয়াজের চারা বুনে দেয়। এগুলো হলো পেঁয়াজের চারা। পেঁয়াজের চারা দেখেন খুব ঘন করে, আমি খেয়াল করলাম সর্বোচ্চ 3 ইঞ্চি গ্যাপ দিয়ে, এবং গাছ থেকে গাছের দূরত্ব 3 ইঞ্চি, সারি থেকে সারির দূরত্ব এখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি, আর বেশি তারা রাখেন। 4 ইঞ্চি 5 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি হবে না, 4 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম। আর এই জমিটা মূলত হচ্ছে আমের বাগান, আমের চারা, এই যে ছোটো চারা লাগানো হয়েছে। এই জমিতেই চাষ দিয়ে কোনো রকম চাষ, ওই একেবারে
শতভাগ কমার্শিয়াল বা আবাদ পদ্ধতিতে না, এটাকে একটু হালকা চাষে গম বুনে দিছে, গম বুনছে। পাশে আমরা দেখি আরেকটা জমিতে এটাতেও পেঁয়াজ বুনছে। এবং পেঁয়াজ চাষ পদ্ধতিটা একটু খেয়াল করেন, আমাদের দক্ষিণবঙ্গের কৃষির সাথে এখানকার কৃষির একটা পার্থক্য আছে। আমি আপনাদেরকে দেখাই একটু ভালো করে। আমি এই পাশ থেকে দাঁড়াইলে রোদের মধ্যে আপনারা ভালো দেখতে পাবেন। আমরা যে ড্রেনগুলো করি, আমরা যে বেডগুলো করি, আমাদের বেডগুলো হয় উঁচু। একটা বেড 2 হাত মানে 3 ফিট, সর্বোচ্চ 3.5 ফিট হয়। তারপর একটা ড্রেন থাকে আমাদের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ওই অঞ্চলে। আর ওরা করে কি, এই বেডসের সাইজ ঠিক আছে, বাট তাদের বেডটা থাকে নিচু। 2 পাশে মাটি তুলে, এই যে দেখেন লম্বা একটা লাইন দেখতেছেন না, এই যে লম্বা, ওই বেড থেকে উঁচু উঁচু ঢিলাগুলো তারা এক পাশে নিয়ে আসে। এই ঢিলাগুলোকে এক পাশে এনে 2 পাশে তারা বেডটা করে নিচু, অর্থাৎ তাদের ফসলটাকে তারা সেচ দিয়ে ডুবিয়ে দেয়, বাসিয়ে দেয়। কিন্তু আমাদের সিস্টেম হলো, আমাদের কুমিল্লা অঞ্চলে এই যেই লম্বা লাইনটা দেখতেছেন, এখানে একটা 1 ফিটের ড্রেন থাকে আমাদের। তো কৃষকরা সেচ দেওয়ার কাজে ড্রেনটাকে পানি দিয়ে ভরে দেয়। এই যে এই একটা ড্রেন থাকবে আমাদের অঞ্চলে, ড্রেনটার পরে 3 ফিটের একটা উঁচু বেড, তারপরে আবার একটা ড্রেন, 2 পাশে ড্রেন ভরে দিবে। এই ড্রেন থেকে ধীরে ধীরে জমি যে ফসল বা উঁচু বেড আছে, বেড পানি চুষে নিবে। এখানকার জিনিসটা একটু টোটালি ভিন্ন। ওরা কি করে, ওদের বেডটাকেই পানি দিয়ে বাসাইয়া দেয়। যাই হোক, অঞ্চল ভেদে চাষ পদ্ধতি ভিন্ন এবং এতে ওদের ফসল খারাপ হয় না, ওরা ভালোই আবাদ করে, ভালোই ফসল হচ্ছে যা দেখলাম। কারণ আমি গত 2 বছর এই অঞ্চলে আছি এবং তাদের আবাদ পদ্ধতি আমার কাছে খারাপ লাগে না। তো এটা হলো সম্পূর্ণ কমার্শিয়াল এবং চমৎকার একটা গমের জমি। পাশেই আবার একটা বড় জমি আছে, ওইটা আবার রসুনের জমি। এই যে এটা বিনা চাষে রসুন। আপনারা বিনা চাষে রসুনের কথা শুনছেন কিনা জানি না। অনেকে দাবি করে যে এটা নতুন পদ্ধতি, কিন্তু আমি এই পদ্ধতি অনেক আগেই দেখছি। আমি দেখছি আমার ছোটোবেলায় বিনা চাষে আমরা সরিষা, তারপরে মসুরি, তারপরে মটর, তারপরে ধনে, এগুলো বিনা চাষে আবাদ করতে সেই 90, 92, 93 ওই সালে আমি দেখছি। এখানে দেখেন এই জমিটা কিন্তু বিনা চাষে ধানের, এই যে দেখেন আমনের ধানের গোড়াগুলো এখনও দেখা যাচ্ছে। এই যে আমনের ধানের গোড়া, এই যে আমনের ধানের গোড়া। আর এর ফাঁকে ফাঁকে তারা রসুন বুনে দিছে। এই রসুন আবাদ করে কিভাবে, একটা ছোট কাঠি দিয়ে একটু ছিদ্র করে রসুনের যে কোষ বা কোয়া আছে ওইটা রূপে বপন করে দেয়। এবং এটা কিন্তু বিনা চাষে, খেয়াল করেন এই যে বিনা চাষ, এখনও গাছের ধানের গোড়াগুলো এখনও আছে। তো এটা একটা দারুণ পদ্ধতি, আধুনিক না, সনাতন পদ্ধতি আমি বলবো। অনেকে আধুনিক বলে দাবি করে, কিন্তু বিষয়টা তা না। এই যে দেখেন গাছগুলো, মানে আগে যেই ধান ছিল এই ধানের গোড়া থেকে আবার নতুন করে গাছ জন্মাইছে। এই যে হ্যাঁ। তো এই পদ্ধতির আবাদ খারাপ না, ভালোই ওরা করতেছে মেলা দিন যাবৎ। কিন্তু কতগুলো ভিডিও বা ইউটিউবে আমি দেখলাম, অনেকে দাবি করে যে এটা নতুন চাষ পদ্ধতি, কিন্তু আমি এটা অনেক আগ থেকেই দেখে আসছি, আমার সেই 90 দশক থেকে অন্যান্য ফসলের বেলায়। আচ্ছা, এখানে তো একটা দারুণ জিনিস, একটা খেজুর গাছ। খেজুর গাছে হাঁড়ি দেওয়ার জন্য যা যা কার্যক্রম আছে সব করে রাখছে। সম্ভবত গাছ শুকনায় দিছে। শুকনায় দেওয়া মানে গাছটা 1 দিন 2 দিন শুকনা থাকবে, পরে আবার হাঁড়ি বসাবে। তো আমরা খুব খুব মানে একটা ছোট মাঠ, চারপাশে আমি বললামই এই যে আমের বাগান দেখেন, চারপাশে আমের বাগান। তো যে জায়গায় আমের বাগান খুব কম বা পাতলা, এই জায়গাগুলো সেই আমি 90 দশকে যে আবাদগুলো হইতো আমাদের দেশে, হ্যাঁ, গম, তারপরে পেঁয়াজ, রসুন, পাশাপাশি
আলু, মটর, কলাই এবং এখানে মুসুরিও আছে। মুসুরির জমিটা একটু দূরে, আমি যদি আবার ওই দিকে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি নিজে মেলা বছর পর সেই সনাতনী আমাদের যে নেটিভ বা আগের জাত, সেই জাতের চাষাবাদ দেখে আমার খুবই ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আরেকটা বিষয় জানেন যে আমাদের বাংলাদেশে পেঁয়াজ নিয়ে খুব পলিটিক্স হয়। পেঁয়াজটা এখন একটা রাজনৈতিক পণ্য হয়ে গেছে। আমরা প্রতিবেশী দেশ থেকে পেঁয়াজ আমদানি করি। যখন আমাদের পেঁয়াজের খুব শর্ট, তখন ওরা পেঁয়াজ দেয় না। যখন আমাদের পেঁয়াজ তোলা হয়, মানে পেঁয়াজ হারভেস্ট করা হয়, তখন প্রচুর পেঁয়াজ দেয়। এই পেঁয়াজ আমদানি রপ্তানিতে একটা বিশাল বড় ধরনের গণ্ডগোল প্রতি বছরই লাগে এবং এটা নিয়ে অনেক কিছু ঘটে যায়। তো এখন তারা যে ডেমা পেঁয়াজ আবার তুলে ফেলছে, আরও 15 দিন আগে তারা একটা পেঁয়াজ আছে ওটা হারভেস্ট করে ফেলছে, ওইটা পেঁয়াজের কেটে শুধু শিকড় অংশ লাগায়। এই এলাকায় এখন পেঁয়াজ হচ্ছে 30 টাকা কেজি, 30 থেকে 35 টাকা কেজি। আর অনেক কৃষক পাবনা অঞ্চলের, আজকে সকালে নিউজ দেখলাম যে পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না। যদি পেঁয়াজের সংরক্ষণ পদ্ধতিটা আধুনিক হইতো, তাহলে কিন্তু আমাদের আসলে যা প্রোডাকশান হয় তা দিয়ে আমরা অনেকটাই কাভার করে ফেলতে পারতাম। কিন্তু আমাদের সংরক্ষণ পদ্ধতি আধুনিক না হওয়ার কারণে আমরা ওই সিজনে যে ফসলগুলো হারভেস্ট হয় সেগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, দাম কমে যায়, কৃষকরা ঠিকমতো সংরক্ষণ করতে পারে না। এ বিষয়ে বেসরকারিভাবে আগায় আসা উচিত। অর্থাৎ কোল্ড স্টোরগুলো যে আমাদের আছে, সেই কোল্ড স্টোরগুলো বলতে আমি ছোটোবেলায় জানতাম যে কোল্ড স্টোরে সম্ভবত শুধু আলুই রাখে। এখন শুনি কোল্ড স্টোরে অনেক কিছু রাখা যায়, পটল রাখা যায়, কিছুদিনের জন্য টমেটোও রাখা যায়, এইভাবে পেঁয়াজও রাখা যায়। তো পেঁয়াজকে রাখার জন্য যে ধরনের আধুনিক কোল্ড স্টোর নির্মাণ করা দরকার, সরকারের কাছে আমরা তো হতাশ বাঙালি জাতি, আমরা সরকারের কাছে যা চাই তা পাই না। তো বেসরকারি পর্যায়ে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের কৃষকরা তাদের সিজনে যে ফল ফসলগুলো পায় এগুলা কিছুদিনের জন্য হলেও সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে বাজারটা একটু স্টেবল থাকে, বাজারটা একটু স্থায়ী দাম বা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন আমরা বেশি দাম বেড়ে যায়, তখন যদি এগুলো বের হয়, তখন আমরা ভালো দামে বা নিজেরাও ন্যায্য মূল্যে কিনতে পারি। তো যাই হোক, এত লম্বা ভিডিও আপনাদের বিরক্তর কারণ হয়ে গেছে অলরেডি আমি। তো আর কথা না বাড়াই, এখানেও রসুন সেম ওই পদ্ধতি, এটা একটু পাতলা করে লাগাইছে, এই জন্য এই রসুনের জমিটা একটু কালো এবং সাথে পেঁয়াজের চারা এখানে বীজ বুনছে। সেখান থেকে এই পেঁয়াজের চারাগুলো নিয়ে আবার ওই যে মূল জমিতে রোপণ করা হয়। তো সার্বিক অবস্থায় আমি যা দেখলাম এখানে, সেই আমাদের আগেকার কৃষির চিত্র এবং খুবই ভালো লাগলো আমার কাছে। ওই যে নারীরা শাক তুলতে আসছে, সেই গ্রামীণ চিত্র, গ্রামীণ পরিবেশ, একটা চমৎকার অনুভূতি এবং দৃষ্টিনন্দন অবস্থা, যা আমাকে খুবই আপ্লুত করছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। কৃষি গল্পের সাথে থেকে এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।